আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 5 স্টার রেস্টুরেন্টের ভিতরে ভ্যা ভ্যা করে কান্না করতেছে আভা, কারণ একটু আগেই তার 1 ঘন্টার রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। আভার পাশে বসে আছে তার বান্ধবী তিথি, মুখে অসম্ভব বিরক্তি তার। আশেপাশের সবাই হা করে আভার তামাশা দেখতেছে, কিন্তু এদিকে এই মেয়ের থামার নামই নেই। সে কান্না করতে ব্যস্ত। তিথি কয়েকবার ঝাড়ি দিয়েছিল মেয়েটাকে, কিন্তু লাভ হয়নি, বরং সে আরো ঠোঁট উল্টে কান্না জুড়ে দেয়। তিথি কিছুটা দাঁতে দাঁত চেপে বলে, তোর কি কান্না করা শেষ নাকি এখনো বাকি আছে? যদি শেষ হয় তাহলে দয়া করে চুপ কর, আশেপাশের মানুষ সার্কাস দেখতেছে। আভা আশেপাশে তাকিয়ে দেখলো সবাই হাসতেছে আর তাকিয়ে আছে ওদের দিকে। আভা তাড়াতাড়ি নিচের চোখের পানি মুছে নিল আর উঠে দাঁড়ালো। তিথি আর চোখে আভার দিকে একবার তাকিয়ে হাঁপ ছেড়ে বাঁচল, কারণ শেষমেশ কান্না থামিয়েছে। কিন্তু তিথির চিন্তায় 1 বালতি জল ঢেলে দিয়ে আভা ধপ করে বসে পড়ে আবারও ভ্যাভ্যা করে কাঁদতে থাকে। তিথির এখন গলায় দড়ি দিতে মন চাচ্ছে। তো এবার পরিচয় দেওয়া যাক। যে এতক্ষণ কান্না করতেছিল সে আহানিতা ইসরাক আভা। দেখতে পুরোই বারবি ডল, চুলগুলো ফুল লেয়ার করে কাটা, যার ফলে চুলগুলো ঘাড় অব্দি, ন্যাচারাল ব্রাউন কালার হেয়ার, কপাল পর্যন্ত বিস্তার করেছে। দুধে আলতা গায়ের রং, ঠোঁটচোরা পিঙ্ক কালার, চোখের মণিটাও পিঙ্ক আর বাদামি রঙের আস্তরণে অদ্ভুতভাবে তৈরি। ভয়ঙ্কর সুন্দর চোখ দুটো, এই চোখে হাজারো ছেলে আহত হবে। চোখের পাপড়িগুলো অতি লম্বা আর মোটা আর কালো কুচকুচে, যার ফলে আভা চোখ বন্ধ করলে অসম্ভব সুন্দর লাগে তাকে। কিন্তু আভার ননস্টপ বকবকের জন্য কোনো ছেলেই কাছে চাপে না। আভার বয়স এবার 16, লম্বায় 5 ফুট 4। বয়স আর ক্লাসের তুলনায় তাল গাছ বেশি হয়ে গিয়েছে, কিন্তু বুদ্ধি থাকে পায়ের তলায়। এবার ক্লাস 10-এ পড়ে। পড়ালেখায় ভালো হলেও চোর ডাকাতের থেকেও বড় চোর নামে খ্যাতি অর্জন করেছে। যদিও এসব বিষয়ে কোনো নোবেল বা অস্কার বা জাতীয় পুরস্কার দেওয়া যেত, তাহলে নিশ্চিত সেটা আমাদের আগুনের লাভা মিস আভা পেয়ে যেত। আর পাশে তিথি নামে মেয়েটা রয়েছে, সে তার চাচাতো বোন, নাম আরোহী ইস্তিয়াক তিথি। সেও দেখতে মাশাআল্লাহ, কিন্তু সেম ক্লাসে পড়ায় কখনো বোন বলে ডাকেনি তিথিকে, বান্ধবী বলেই চালান করে দিয়েছে। তো মেইন কাহিনীতে ফেরা যাক। কয়েক ঘন্টা আগে আভা আর তিথি স্কুল ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে এসেছিল বরাবরের মতোই। কিছুক্ষণ দুজনে জমিয়ে আড্ডা দিতেই তাদের বাসার পাশেই থাকা শ্রাবণ নামে একজন ছেলে আভাকে প্রপোজ করে বসে। আর আভা আগে থেকেই শ্রাবণকে পছন্দ করত, তাই সাথে সাথেই রাজি হয়ে যায় প্রপোজালে। শ্রাবণ তাদের সাথে কফি খেতে বসে পড়ে। তিথি বিরক্তি নিয়ে সেখানে বসেছিল, কেননা এই ছেলেকে তার একদম ভালো লাগে না, কিন্তু আভার জন্য তাকে প্রিন্ট অফ সাইলেন্ট থাকতে হয় সর্বদা। মেয়েটা বড্ড ইমোশনাল, ভ্যা ভ্যা করে কান্না করা ছাড়া আর কিছুই জানে না। শ্রাবণ হালকা কেশে নিয়ে জিজ্ঞেস করে, কি খাবে তোমরা বলো, আজ তোমাদের মন মতো খাওয়াবো আমি। শ্রাবণের কথায় আভা খুশি হয়ে যায় আর তিথির কানে কানে বলে, দেখলি আমার চয়েস কত ভালো, প্রথম দিনেই কেমন উদারতা দেখিয়ে মন জয় করে নিচ্ছে। হায় হায় মেরে দিল সিন লিয়া। তিথি চরম বিরক্তি নিয়ে আভার দিকে একবার তাকালো, অতঃপর অন্যদিকে তাকিয়ে রইল। এদিকে তিথির বাংলার বাচ্চার মতো মুখ দেখে আভা ভেঙচি কেটে একের পর এক খাবার অর্ডার করতে লাগলো। আভার খাবারের অর্ডার দেখে শ্রাবণের চোখ যেন চাঁদে চলে যাবে। শ্রাবণ তো জাস্ট শো অফের জন্য বলেছিল, কারণ প্রথম দিন প্রেমিক প্রেমিকারা লজ্জা পাবে, কিছু খেতে চাইবে না। শ্রাবণ এটা ভেবে খাবারের কথা বলেছিল, কিন্তু এই মেয়ে তো লজ্জার মাথা খেয়ে তাকে পথে বসানোর ব্যবস্থা করতেছে। একটু পর ওয়েটার খাবার সার্ভ করে দিল। আভা তিথিকেও খেতে বলল, কিন্তু তিথি বলল তার এখন খাওয়ার মুড নেই, তাই তিথি শুধু একটা কোল্ড জুস খেতে লাগলো। কিন্তু আভা তো আভাই, খেতে না পারলেও মনের খুশিতে টেস্ট করে দেখতে লাগলো সব। খাবার খেতে খেতে আভা বলল, তুমি আমাকে এভাবে প্রতিদিন খাওয়াবে, প্রতিদিন শপিংয়ে নিয়ে যাবে, যাতে সবাইকে দেখাতে পারি তুমি আমাকে এত এত জিনিস কিনে দিয়েছো। প্রতিদিন দামি দামি গিফট দেবে, গিফট পাওয়ার পরেও আমি ইচ্ছে করে রাগ করব, তখন লং ড্রাইভে নিয়ে যাবে, আর সেখানে যাওয়ার পর পার্কে বা মেলায় থেকে ডল বা বিভিন্ন খেলনা কিনে দেবে। আভার এই সব কথা শুনে শ্রাবণের চাই চাই অবস্থা। তিথি তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে আভার দিকে। আভা আবারও বলতে শুরু করে, বিয়ের পর সমস্ত রান্না তুমি করবে,
আমি বাবু এসব করতে পারবো না। বাসন মাজবে তুমি, রান্না করবে তুমি, কাপড় ধোবে তুমি, বাসা পরিষ্কার করবে তুমি, সব কাজ করবে তুমি। আমি শুধু বসে বসে খাবো আর তোমার কাজ দেখবো। শ্রাবণের চোখের মণি যেন কোটর থেকে বেরিয়ে আসবে অবস্থা। মনে মনে শত গালি দিচ্ছে। এইসব যদি আমি করি তাহলে কি তোরে সার্কাস দেখানোর জন্য বিয়ে করব? তোরে সাজিয়ে রাখার জন্য বিয়ে করব? খাদক মেয়ে কোথাকার। বিড়বিড় করে বলতে থাকে। আভা আবারও কিছু বলতে যাবে, তখন শ্রাবণ আভাকে থামিয়ে দেয় আর বলে সে এখন বিল পে করবে আর তার তাড়া আছে, তাই চলে যেতে হবে। শ্রাবণ বিল পে করে তাড়াতাড়ি জায়গা ত্যাগ করে চলে যায়। আভা খুশি হয়ে তিথিকে বলে, দেখলি আমার হিরোকে সব কিছুতেই রাজি হয়ে গেল। এমন ছেলেকে খুঁজে পাওয়া যায় বলতো? আভা কথাটা বলতেই ফোনটা টুং করে উঠে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ মেসেঞ্জারে মেসেজ দিয়েছে। আভা আবারও বলতে থাকে, দেখছিস আমাকে ছাড়া শ্রাবণ থাকতেই পারে না, যেতে না যেতেই মেসেজ দিয়েছে। ও মাই হিরো। বলে মেসেজ সিন করতেই চোখ কপালে উঠে গেছে আভার, কারণ মেসেজটা ছিল, তোর মতো খাদক মাইয়া আমি জীবনেও দেখি নাই। প্রথম দিনে তুই যেমনে অর্ডার কইরা খাইলি, তোর সাথে তো বিয়ে দূরে থাকুক, রিলেশন করলে আমার বাড়িঘর বেচা তোরে খাওয়ান লাগবো, আর নাইলে আমার কিডনি বেচা তোরে খাওয়ান লাগবো। আমি কি বলো দাইছি নাকি রে? দেখিস না তোর মতো খাদক মায়া গাড়ি তুলে নিমু। রাক্ষসী কোনানের 1 ঘন্টাতে 3000 টাকা। তোর সাথে আমার ব্রেকআপ। সাথে সাথে ব্লক দিয়ে দিয়েছে আভাকে। আভা মেসেজটা দেখেই ঠোঁট উল্টে তিথির দিকে তাকালো। আসলে অল্প বয়সে পাখির যা হয় আর কি, আভারও তেমনটাই হলো। তিথি হা হা করে হাসতে থাকে আর বলে, কিরে বলদি, 1 ঘন্টার মাঝে প্রেম বাঁশবাগানে চলে গেল। বলে আবারও হাসতে লাগে। তিথির হাসি দেখে আভা তখন থেকেই মুখ উল্টে ভ্যা ভ্যা করে কান্না করতেছিল। বর্তমানে তিথি আর আভার সাথে বসে রইল না, কারণ মেয়েটার সম্মানের তেজপাতা বানিয়ে এখন ধোয়া উড়াচ্ছে। এখানে আর বেশিক্ষণ থাকলে না জানি তাকেই না ধোয়া হয়ে উঠতে হয়। তাই স্কুল ব্যাগটা ঘাড়ে নিয়ে আভাকে রেখে সেখান থেকে উঠে আসলো। আভা তিথিকে চলে যেতে দেখে নিজেও ব্যাগটা ঘাড়ে নিয়ে তিথির পিছনে ছুটল। দৌড়ে গিয়ে তিথির সাথে হাঁটতে লাগলো। তিথি একটা রিক্সাওয়ালাকে ডেকে সেখানে উঠে পড়ে আভাকে রেখে একাই চলে গেল। আভা কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে রিক্সাওয়ালার দিকে। যা বাবা, বয়কট মাইয়া আমারে রেখেই চলে গেল। নিশ্চয়ই আম্মুর গানে বিষ ঢালবে এখন। আভা নিজেও তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। আভা রিক্সায় বসে শ্রাবণ আর তিথির গোষ্ঠী উদ্ধার করতে থাকে। আভা তিথি আর শ্রাবণের গোষ্ঠী উদ্ধার করতে করতে যাচ্ছে। তিথি কিছুক্ষণের ভিতরে বাসায় চলে আসলো। ভাড়া মিটিয়ে হনহন করে চলে গেল। ভিতরে যেতেই রেহিলা বেগম মানে তিথি আর আভার দিদুই তিথিকে ডাকতে লাগলো। দিদুইয়ের ডাক শুনে বিরক্তিমুখী সেদিকে তাকালো। দেখলো দিদুই কিছু একটা সেলাই করার চেষ্টা করতেছে। কিছু বলবে দিদুই? হ্যাঁ রে হ্যাঁ, তুই একাই কেন? আমাদের আভা কোথায়? আভা? বাকিটুকু বলতে যাবে তখনই আভা চলে আসে আর বলে, এই তো দিদুই আমি এসছি। নিশ্চয়ই তিথু শয়তানটা সব বলে দিয়েছে, আমার নামে নিশ্চয়ই কাটি করেছে। বিশ্বাস করো দিদুই, আমি জানতাম না শ্রাবণ ভাই এমন। আমি যদি জানতাম তাহলে তার থেকে ভুল করেও চোখ তুলে তাকাতাম না। সেখানে একসেপ্ট করা তো দূরে থাক। কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলল রাহিলা বেগম। আভার কথার কিছুই বুঝতেছে না। এদিকে তিথিও মুখ টিপে টিপে হাসতেছে। রাহিলা বেগম বোঝার জন্য তিথিকে জিজ্ঞেস করে, কে রে তিথি? আভা কি উল্টা পাল্টা বলতাছে? আমি তো কিছুই বুঝতেছি না। দিদুইয়ের কথা শুনে আভার চোখের মনিটা খুশিতে জলজল করতে লাগলো। তাহলে তিতু পাখি কিছু বলেনি, আর শুধু শুধু আভা বলদের মতো ভয় পেয়ে বলে দিচ্ছিল সব নিচের কপালে নিজেরই ঝাঁটার বাড়ি দিতে মন চাচ্ছে তার। আভা ভালোবাসার দৃষ্টিতে তিথির দিকে তাকালো, কারণ তিথি কিছুই বলেনি। কিন্তু আভার চোখে বেশিক্ষণ সেই ভালোবাসায় স্থায়ী রইল না। তিথি দিদুইকে বলল, আর তিথির কথার মাঝে তিথির মা সহ আভার মাও সেখানে উপস্থিত হয়। আসলে আভা বলতে চাইছিল যে আজকে পাশের বাসার শ্রাবণ ভাই আভাকে প্রপোজ করেছিল, আর আভা সেখানে রাজিও হয়ে গিয়েছিল। 30 মিনিট প্রেম ভালো চলেও পরবর্তী 30 মিনিট ছিল বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই। মাগো আমার পকেট ফাঁকা, টাকা পাবো কই? এমন টাইপ সিচুয়েশনে পড়েছিল শ্রাবণ ভাইয়া, তাই ব্রেকআপ করে চলে গিয়েছিল। সেই কষ্ট সইতে না পেরে আভা পুরো রেস্টুরেন্টে তার
পাওয়ারফুল মাউথ স্পিকার অন করে বিশ্বসভা করেছে, এটাই আর কিছুই না। কথাগুলো বলে আভার দিকে তাকিয়ে নিচের রুমে চলে গেল। আভা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সবার সামনে। আভার মা, আভার চাচি আর আভার দিদুই চোখ গরম করে তাকিয়ে আছে। মনে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীদের সামনে পেয়েছে আর তাকে মারার জন্য চোখ দিয়ে গুলি বর্ষিত হচ্ছে। আভার মনে এখন একটাই গান বাঁচতেছে, মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে, সবার সামনে আমারে ফাঁসাইয়া দিলি রে। উফ। আভার সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, কারণ আভার মা খুন্তি নিয়ে তাড়া করেছে। লে আভা, দে দৌড়। হেলিকপ্টার গতিতে নিচের রুমে এসে দরজা লাগিয়ে দিল। দরজার ওপাশে থেকে মায়ের চিল্লানি শুনতে পেল। তুই আজকে বের হ শুধু রুম থেকে, তোর প্রেম আমি বের করব, খুন্তি দিয়ে পিটিয়ে লাল করে দিব। বেয়াদব মেয়ে কোথাকার, লজ্জার মাথা খেয়ে ফেলেছিস। মায়ের চিল্লানি শুনে আভা একটা শুকনো ঢোক গিলল। আর কিছুক্ষণ ওখানে থাকলে নির্ঘাত খুন্তির বাড়ি আর কোমর চেহারায় হানা দিত। ভাবতেই আভা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো। তারপর মুখ ভেঙচি কেটে ফ্রেশ হয়ে নিচে না গিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলে যখন ঘুম ভাঙলো তখন হাই তুলতে তুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে ডাইনিং টেবিলে চলে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো পরিস্থিতি সব স্বাভাবিক, তাই আভা হাঁপ ছেড়ে বাঁচল। ফ্রিজ থেকে একটা জুসের বোতল হাতে নিয়ে তিথির রুমে চলে গেল। তিথিকে স্কুলের হোমওয়ার্ক করতে দেখে আভা শয়তানি হাসি দিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল আর জুসের বোতল তিথির সামনে ধরল। এতে তিথির মনোযোগ নষ্ট হয়ে গেল। বাঁকা চোখে আভার দিকে তাকালো। আভা 32টা দাঁত কেলিয়ে তিথির দিকে তাকালো আর বলল, কিরে তিথু, আমাকে চাঁদে পাঠানোর ব্যবস্থা করে তুমি এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে বসে আছো? তা কি করে হয় বাছাধন? কেন আমাকে ফাঁসিয়ে দিলি? বল বল বল। তিথি একটু হালকা কেশে নিয়ে বলল, অকালপক্ষ মানুষকে পরিপক্ক করার জন্য মাঝে মাঝে একটু একটু থেরাপি লাগে। এমনিতেও তুই সব কিছু বলা শুরু করে দিয়েছিলিস, আমি একটু ফিনিশিং টেনে দিয়েছি। এতে তোরই তো উপকার হয়েছে, কষ্ট করে বলতে হয়নি। তোর উপকারের আমি খ্যাতা বালিশ সাবান ছাড়াই ধুবো। এত উপকার করা হলে একটা বয়ফ্রেন্ড খুঁজে দে। আফু, ইউ আর ফুল ক্রেজি, ওকে? আজকেই 1 ঘন্টার মাঝে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়েছিস, আবার এই কথা মুখে আনছিস? স্ট্রেঞ্জ আফু। তোর জন্য কি আমার ঋতুভেদে বয়ফ্রেন্ড খুঁজতে হবে? গ্রীষ্মে একটা, বর্ষায় একটা, এভাবে খুঁজবো নাকি? আমার প্রতিদিন একটা বয়ফ্রেন্ড লাগবে। সবার আছে আর আমার নেই, এটা কোনো কথা? তিথি ভুরুচোরা কুচকে আভার দিকে তাকালো আর বিড়বিড় করে বলতে লাগলো, তোর বেশি দিন আর ব্যাংক পাখি হয়ে থাকার সময় নেই। তোর জন্য যা অপেক্ষা করতেছে তা কিভাবে সামলাবি সেটা ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠতেছে। আভা তিথির সামনে তুড়ি বাজাতে থাকে। কি রে, কি হলো? কি বিড়বিড় করছিস তুই? কিছু না, এসব ভূত মাথা থেকে নামা অ্যান্ড স্টাডিতে কনসেন্ট্রেট কর, এতে তোর জন্যই ভালো। আবু, ওয়াও, আমাদের বিদ্যাসাগরের বউ এসছে। তা লেখাপড়া করে কোন গোষ্ঠী উদ্ধার করেছিস শুনি? তিথি বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো, কারণ তার আর ক্ষমতা নেই আভার কাছে থাকার। গরু আবার তুলনায় ভালো আছে, অত্যন্ত প্রয়োজনীয় ছাড়া হাম্বা হাম্বা করে না। আর এই মেয়ে তো হেলিকপ্টার গতিতে চলে আর রকেট গতিতে কথা বলে। এর সামনে থাকা মানে রকেটের সামনে পড়ে নিজেকে খণ্ড খণ্ড করা ছাড়া আর কিছুই না। পরের দিন দুজনে বাসা থেকে বিদায় নিয়ে স্কুলে চলে গেল। আভা কাল হোমওয়ার্ক করেনি আর না কোনো পড়া কমপ্লিট করেছে, তার জন্য স্যার তাকে বেতের বাড়িও দিয়েছে। বেতের বাড়ির জন্য আভার চোখের কোণে পানি এসে জমা হয়ে গিয়েছে, যেন এখনই টপ করে পড়ে যাবে। হাত একদম লাল টকটকে হয়ে গেছে, যেন এখনই হাত থেকে রক্ত টপ টপ করে পড়বে। তিথির খারাপ লাগে নিজের বোনকে এভাবে মার খেতে দেখে, কিন্তু তার যে কিছুই করার নেই। ক্লাস শেষে আভা চুপচাপ বেরিয়ে আসে ব্যাগ ঘাড়ে নিয়ে। কোনো কথাই বলছে না, হাতটা চেপে ধরে আছে, হয়তো ভীষণ জ্বালা করতেছে। তিথিও কিছু বলছে না, কারণ এখন কিছু বললে আভা এই রাস্তাতেই ইচ্ছে মতো কেঁদে দেবে। কে বা চাইবে নিজের কানের কাছে রেডিও বাজাতে? আভা বারবার তিথির দিকে তাকাচ্ছে, কিন্তু তিথি অন্যদিকে তাকিয়ে আছে, আভার দিকে তাকাচ্ছেই না একদম। আভা তিথির দিকে তাকিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল। আভাকে থামতে দেখে তিথি বাঁকা চোখে আভার দিকে তাকালো আর বলল, কিরে, বাসে যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? যাবো, রিক্সা ডাকে।
আভাকে স্বাভাবিক দেখে তিথির কেমন জানি লাগলো, তবে সে আভা কোনো গড়বড় করেনি এটা ভেবে আনন্দ লাগলো তিথির। দুজনে বাসায় চলে আসলো। দুপুরে খাবার টাইমে সবাই ডাইনিং টেবিলে বসে আছে। আভার মা, আভার বড় মা, আভার দিদুই, আভার বাবা সহ আভার বড় বাবা। আভা তিথি নিচের রুমে কিছুক্ষণের মধ্যেই তারাও চলে আসলো ডাইনিং টেবিলে। তখন তিথির বাবা বলে ওঠে, ফারিস আগামীকাল দেশে আসবে, আজকে রাতে তার ফ্লাইট। হঠাৎ করেই দেশে আসার কথা বলেই ফোন কেটে দিল। তিথির বাবার কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছে, কেননা এই ছেলেকে আগামী 10 বছর থেকে দেশে আসার জন্য বলা হয়, কিন্তু এবার সে কারণ ছাড়াই দেশে আসতেছে। ভাবতেই অবাক লাগছে তার। ফারিসের দেশে আসার কথা শুনে আভার হেঁচকি উঠে যায়। আভার মা তাড়াতাড়ি আভাকে পানি খাইয়ে দেয়। আভার ভয়ে শরীরের লোমে কাটা দিয়ে ওঠে। তিথি আভার ব্যাপারটা ভালোভাবেই লক্ষ্য করেছে। সেও আন্দাজ করতে পারছে না কি হতে চলেছে এবার। আভা ডাইনিং টেবিল থেকে উঠে নিচের রুমে চলে গেল আর পায়চারি করতে লাগলো সম্পূর্ণ রুমে, কারণ আভা সহ পরিবারের সবাই ফারিস ভাইয়াকে জমের মতো ভয় পায়। রাগ যেন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বিস্তৃত। এই 10 বছরে ফারিস ভাইয়া কাউকে তেমন কল দেয়নি বা কারোর সাথে কথাও বলেনি। শুধু 10 বছর আগে ঘটে যাওয়া একটা ছোট্ট কাহিনীর জন্যই ফারিস ভাইয়াকে বড় বাবা থাইল্যান্ড পাঠিয়ে দেয়। আর এবার 10 বছর পর তিনি আবারও আসতেছেন দেশে। না জানি কোন ঝড় আসতে চলেছে। ইন থাইল্যান্ড ফারিস সবকিছু গুছিয়ে নিয়ে ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। অতঃপর ড্রাইভারকে সবকিছু গাড়িতে তুলতে বলে নিজে গাড়িতে গিয়ে বসে পড়ল। ফ্লাইটের মাত্র আর 20 মিনিট রয়েছে, কিন্তু তার প্ল্যাটফর্ম থেকে এয়ারপোর্টের 40 মিনিটের রাস্তা। সচরাচর ফারিস খুবই রেসপন্সিবল একজন ছেলে, টাইমলি সবকিছু করতে ভালোবাসে, কিন্তু আজ লেট হয়ে যাওয়াতে বড্ড রাগ উঠতেছে তার। এদিকে ড্রাইভারের গাড়ি চালানো তার একদম পছন্দ হচ্ছে না। মনে হয় এর থেকে পায়ে হেঁটে গেলেও তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে যাবে। ফারিস নিজের রাগ সংযত রেখে চোয়াল শক্ত করে বলল, হেই, তুমি কার চালাচ্ছ নাকি কোনো সাইকেল? স্যার, সাইকেল কেন হবে? এটা তো কার। স্টপ দ্য কার, ড্যাম ইট। ফারিসের ঝাড়ি খেয়ে ড্রাইভার তাড়াতাড়ি কার থামালো। ফারিস গাড়ি থেকে নেমে গিয়ে ড্রাইভারের দিকে চোখ গরম করলো। ড্রাইভার তাড়াতাড়ি নিচের ড্রাইভিং সিট ত্যাগ করলো। ফারিস ড্রাইভিং সিটে বসে পড়লো, আবারও নিচের হ্যান্ড ওয়াস্টের দিকে তাকিয়ে ফুল স্পিডে গাড়ি স্টার্ট করলো। গাড়ি যেন হাওয়ার বেগে চলতে লাগলো। আশেপাশের সব যেন উড়ে উড়ে যাবে অবস্থা। ড্রাইভার চোখ খিচে রয়েছে, কেননা সে কখনো এতটা জোরে কার ড্রাইভ করেনি। 20 মিনিটের মাথায় গাড়িটা এসে এয়ারপোর্টে থামলো। ফারিস গাড়ি থেকে নেমে নিচের লাগেজটা নিয়ে হনহন করে ফ্লাইটের দিকে চলে গেল। ফারিস যেতেই ড্রাইভার যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্লেনে বসে আছে। ফারিসের দৃষ্টি তার ফোনের স্ক্রিনের দিকে। একটা ছবি বারবার জুম করে দেখছে ফারিস। ছবিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে পড়ল, চাঁদপুরি শুধু তোমার জন্য ছুটে চলে আসা। তোমাকে দেখার পর আর নিজেকে সামলে রাখতে পারলাম না। কেন তুমি এতদিন সামনে আসোনি? কেন কেন? ভোরের দিকে প্লেন ল্যান্ড করলো বাংলাদেশে। প্লেন থেকে নেমে দেশের মাটিতে পা রাখতেই মুহূর্তের মাঝে ফারিসের চোয়াল শক্ত হয়ে গেল। হাত মুঠো করে নিল। রীতিমতো ড্রাইভারও এসে গেছে, হয়তো বাবা পাঠিয়ে দিয়েছেন। গাড়িতে বসে জানালা খুলে দিয়ে গম্ভীর মুখে বাইরে তাকিয়ে আছে। অন্যদিকে বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ফারিস আসবে জন্য। ফারিস আসার কথা শুনে আভা অনেক আগেই স্কুলে চলে গিয়েছে, অথচ তার স্কুলে ক্লাস শুরু হতে আরো 1 ঘন্টা লেট। তিথি যেতে পারেনি, কারণ তার একমাত্র ভাই আসবে এতদিন পর। কি করে তার সাথে দেখা না করে থাকতে পারে? এদিকে রান্নার যেমন তোড়জোড়, তেমনি সবকিছু সাজিয়ে রাখারও তোড়জোড়। কেননা ফারিস অগোছালো এলোমেলো অপরিপাটি কিছুই পছন্দ করে না। হঠাৎই বাইরে গাড়ির হর্ন শুনতে পেয়ে সবাই বাইরে দৌড়ে গেল। গাড়ি থেকে নামলো সুঠাম গড়নের এক ছেলে। লম্বায় আনুমানিক 6 ফুট 2 হবে, বয়স 27 বছর। পরনে হোয়াইট শার্টের উপরে ব্ল্যাক কোট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চুলগুলো স্পাইক করা, হলুদ ফর্সা গায়ের রং, ঠোঁটটা লাল টুকটুকে, জোড়া ভুরুগুলো কুঁচকে রেখেছে, যেন কোনো রাজকুমার সেখানে অবস্থানরত রয়েছে। সে আর কেউ না, ফারিস ফাজ, এই বাড়ির বড় ছেলে।
সবাই ফারিসকে দেখে এগিয়ে আসলো কথা বলার জন্য, কিন্তু ফারিস একবার সবার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। ফারিসের এমন কর্মকাণ্ডে কেউ হতভম্ব হলো না, কারণ তারা যা করেছে ফারিসের সাথে সেটা তাদের পাওনা। মুহূর্তের মাঝেই তাদের মুখটা মলিন হয়ে গেল। তিথি নিজের ভাইয়ের রুমের দিকে অগ্রসর হলো। দরজায় নক করতেই ফারিস ভিতরে যেতে বলল তিথিকে। তিথি বিছানার উপরে বসে রয়েছে, আর ফারিস ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে তিথির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তিথি কিছুক্ষণ বসে থেকে বলল, কেমন আছিস ভাইয়া? ভালো, তুই? আছি ভাইয়া। সবকিছু ফুলে আবার আগের মতো হয়ে যান। একজনের ফুলের জন্য তুই কেন সবার সাথে সম্পর্ক খারাপ করছিস ভাইয়া? ভাইয়া প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যা হবার হয়ে গিয়েছে, ফরগেট ইট। ফারিস ভুরুচোরা কুঁচকে বোনের দিকে তাকালো। তোর জ্ঞান দেওয়া হয়েছে, এবার আসতে পারিস। আর হ্যাঁ, সবাইকে বলে রাখিস খাবার যেন আমার রুমে দিয়ে যায়, আর প্রয়োজন ছাড়া যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। নাও ইউ মে গো। তিথি একবার ভাইয়ের দিকে তাকালো, অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে সেই স্থান ত্যাগ করলো। এদিকে আভা স্কুলের প্লেগ্রাউন্ডে বসে আছে। তার বাসায় যেতে প্রচন্ড ভয় করছে। 10 বছর আগের ভয়টা এখনো তাকে জেঁকে ধরে রয়েছে। আভা বসে বসে নিজের আঙ্গুল কামড়াচ্ছে। এদিকে দুপুর গড়িয়ে গিয়েছে। আভার স্কুলে থাকলো না, বাসার দিকে রওনা দিল। একটা রিক্সা ডেকে নিয়ে চিন্তিত মুখ করে বসে রইল। রিক্সা বাড়ির সামনে আসতেই ভাড়া মিটিয়ে ধীর পায়ে আঁকি বুকে মেরে নিজের রুমে দৌড়ে চলে গিয়ে দরজা আটকে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। তারপর ফ্রেশ হয়ে বসে রইল রুমের ভিতরে। এদিকে ফারিস বিছানায় বসে ল্যাপটপে কাজ করতেছে। হঠাৎই ল্যাপটপ অফ করে রুম থেকে বেরিয়ে আভার রুমের দিকে পা বাড়ালো। আভার রুমের সামনে গিয়ে দরজায় নক করার অনেকক্ষণ পর আভা জবাব দিল। কে? ফারিস গম্ভীর গলায় বলল,